আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। পূর্ণবর্গ সংখ্যার প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটা জুনিয়র ক্যাটাগরির একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। সো টপিকের নাম তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তবে চলো শুরু করা যাক। সো প্রথমে বলে রাখি, আমাদের পূর্ণবর্গ সংখ্যার এই যাত্রায় আমরা কয়েকটা পার্টে ভাগ করব আমাদের ক্লাসগুলো। সো আশা করি তোমরা যদি একদম বেসিক থেকে সম্পূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে চাও, তাহলে সবগুলো পর্বই তোমরা একটা একটা করে দেখবা। ওকে, তবে চলো শুরু করা যাক। সো প্রথমেই আমরা চলে আসি পূর্ণবর্গ সংখ্যা কি। ওকে, তোমরা অনেকেই ইতিমধ্যে হয়তোবা জানো যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন সব সংখ্যা যে সংখ্যাগুলো তুমি একটা সংখ্যার একই সংখ্যার মানে গুণ আকারে প্রকাশ করতে পারবা। এর মানে কি, ধরো আমি 2 লিখলাম, সো 2 কে তুমি যদি 2 এর সাথে গুণ করো কত হয়? 4। তার মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, যে সংখ্যাটাকে একই সংখ্যাকে তুমি দুইবার গুণ আকারে লিখতে পারছো। সো বেসিক্যালি এখানে তোমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে সংখ্যাকে n স্কয়ার আকারে লেখা যায়, যে এখানে n একটি পূর্ণ সংখ্যা। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে n সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে। সো n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তখন কি ধরনের ঘটনা ঘটে দেখো। যদি আমি n পূর্ণ সংখ্যা না চিন্তা করি, মনে করো n এর মান হচ্ছে 1.5। এখন 1.5 এর সাথে তুমি যদি 1.5 গুণ করো, এরপরে যে গুণফলটা পাবা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। সো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য বর্গমূলটা কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে? তাহলে n যদি পূর্ণ সংখ্যা হয়, যেসব সংখ্যাকে তুমি n স্কয়ার বা n গুণ n এভাবে লিখে প্রকাশ করতে পারবা, ওই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো 1, 1 কে তুমি 1 গুণ 1 আকারে লিখতে পারো। 4 কে তুমি 2 গুণ 2 আকারে লিখতে পারো। সো এখানে 2 স্কয়ার দেওয়া হয়েছে ছোট করে। এই ছোট 2 মানে হচ্ছে 2 কে তুমি দুইবার গুণ আকারে লিখতে পারছো। সো 9 কে 3 গুণ 3 আকারে লেখা যায়, 16 কে 4 গুণ 4 আকারে লেখা যায়, 25 কে 5 গুণ 5 আকারে লেখা যায়। সো এভাবে যেই সংখ্যাগুলোকে তুমি একই সংখ্যার গুণফল আকারে লিখতে পারবা, সেই সকল সংখ্যাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। সো এখানে তোমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের আশা করি কাজে দিবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার শেষ অঙ্ক। এটা সব সময় হয় 0 হবে, না হয় 1 হবে, না হয় 4 হবে, না হয় 5 হবে, না হয় 6 হবে, না হয় 9 হবে। সো এগুলোই তোমার পূর্ণবর্গ সংখ্যার লাস্টের অঙ্ক। সো কখনোই তুমি দেখবা না যে একটা পূর্ণবর্গ সংখ্যার লাস্টে 2, 3, 7 বা 8 আছে। ঠিক আছে? সো এটা তোমাদের ফিল্টারিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ধরো তুমি একটা সংখ্যা দেখছো, যে সংখ্যাটা পূর্ণবর্গ কিনা এটা তোমার জানা প্রয়োজন বড় একটা ম্যাথ প্রবলেম সলভ করার জন্য। সো যদি দেখো তুমি সংখ্যাটা শেষে 2, 3, 7 বা 8 আছে, তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারবা যে এই সংখ্যাটা পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ সংখ্যার লাস্টে কি থাকবে? হয় 0 থাকবে, না হয় 1 থাকবে, না হয় 4 থাকবে, না হয় 5 থাকবে, না হয় 6 থাকবে, না হয় 9 থাকবে। সো এই কয়েকটা অঙ্ক একটু তোমরা মুখস্থ করে নিবা। সো এরপরে আমরা যদি যাই, সো দেখো এখানে তোমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা এটা তোমাদেরকে একটু আলাদা করতে হবে। সো কিভাবে আলাদা করবা? মনে করো 36। সো 36 কে তুমি 6 গুণ 6 আকারে লিখতে পারো, তাহলে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, 50 কি পূর্ণবর্গ সংখ্যা? তোমরা বলো, 50 কি এমন কোন সংখ্যার গুণফল আকারে লেখা যায়? একই সংখ্যাকে দুইবার গুণ আকারে লিখলে 50 হয় কখনো? এটা হবে না। তাহলে 50 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না। 81 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 9 81, 10 10 100, এটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? 150 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? এটা পূর্ণবর্গ সংখ্যা না। তারপরে 225 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, এটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে বুঝলাম? আমি 15 কে যদি 15 এর সাথে গুণ করি, তাহলে 15 গুণ 15 সমান 225 হয়। তাহলে 225 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 400 কি পূর্ণবর্গ সংখ্যা? 400 পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই 400 পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? কারণ 20 এর সাথে 20 গুণ করলে কত হয়? 400 হয়। 2 2 4 আর 2টা শূন্য পরে। ঠিক আছে? তারপরে 500 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। সো এভাবে তুমি খুব সহজে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারবা। ওকে, এরপরে যদি আমি যাই, সো তোমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা যাচাই, এই যে আগের পেজে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে। এরপরে দেখো 784 এর বর্গমূল নির্ণয় করো। সো বর্গমূল জিনিসটা কি দেখো, যেই সংখ্যাকে তুমি পরপর দুইবার গুণ করে এমন একটা গুণফল পেয়েছো, যে গুণফলটাকে আমরা বলছি বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। সো ওই পূর্ণবর্গ সংখ্যাকে তুমি যেই সংখ্যাকে দুইবার গুণ করে পেয়েছো না পূর্ণবর্গ সংখ্যাটা, ওই আহ, সংখ্যাটাই হচ্ছে আসলে বর্গমূল। যেমন ধরো 5 কে তুমি যদি দুইবার গুণ করো, কত পাও? 25। তাহলে এই 25 কে আমি বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই 25 কে বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর এই যে 5 আছে না, এই 5 কে আমরা বলবো হচ্ছে বর্গমূল। ঠিক আছে? এই 5 কে বলবো হচ্ছে বর্গমূল। তার মানে দেখো n স্কয়ার সমান যদি 784 হয়, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, তাহলে n এর মানটাই হচ্ছে তোমার বর্গমূল।
ঠিক আছে না? সো বর্গমূল বের করার অনেক পদ্ধতি আছে। সো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করা যায়, আবার হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করা যায়। সো আমি তোমাদেরকে আজকে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করাটা এটা দেখাবো। পরে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল বের করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দিব তোমাদের। খুবই সহজ দুইটা টেকনিক। সো আমি একটু জায়গা নিয়ে নেই রাইট সাইডে। সো দেখো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করব 784। সো তুমি 784 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবা। আশা করি তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে জানো। যদি না জানো একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। সো প্রথমে 784 কে তুমি কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করার চেষ্টা করো, তাই না? ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করো, কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 2 3 এ 6, 1 আর 8 এ 16, 2 1 আর 8 18, 2 9 18, 2 2 4, 392 হলো। ওকে, এরপরে হচ্ছে 2 1 এ 2, 1 আর 9 19, তারপর হচ্ছে 2 9 18, 1 আর 2 12, 2 6 12, 196। এরপরে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 9 18, 1 আর 6 16, 2 8 এ 16, 98 হলো। তারপর আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 4 এ 8, 1 আর 8 মিলে 18, 2 9 18। তারপরে 49 হয়েছে। 49 কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। তাহলে তাহলে আমরা 7 সাথে 49। ওকে, সো এবার তুমি 784 কে মৌলিক কোন কোন উৎপাদকগুলোর গুণফল আকারে লিখতে পারছো একটু খেয়াল করো। 784 সমান আমরা কি কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7, তাই না? সো এই সংখ্যাগুলোর গুণফল আকারে লিখতে পারি। সো এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে তুমি যেই সংখ্যাগুলোর গুণফল আকারে তুমি 784 কে লিখতে পেরেছো, ঠিক আছে? সো এই গুণফলগুলোর বা এই সংখ্যাগুলোর মধ্য থেকে তুমি জোড়া করে আলাদা করবা। সো জোড়া করে আলাদা করবা বলতে কি বলছি আমি, দেখো এখানে 2 হচ্ছে তুমি 2টা পেয়েছো, তাই না? আবার এখানে 2টা 2 পেয়েছো, এখানে 2টা 7 পেয়েছো। সো এখন প্রত্যেকটা জোড়া থেকে তুমি একটা করে সংখ্যা নিবা, জাস্ট একটা করে সংখ্যা নিবা। তাহলে 2 এর একটা জোড়া থেকে তুমি একটা 2 নিবা, 2 এর আরেকটা জোড়া থেকে একটা 2 নিবা, 7 এর একটা জোড়া থেকে আরেকটা 7 নিবা। তাহলে এবার এই সংখ্যাগুলো গুণ করে দাও। 2 2 4, 4 সাথে কত? 28। তাহলে এই যে লাস্টে গুণফলটা পাইছো 28, এই 28 হচ্ছে তোমার 784 এর বর্গমূল। তাহলে বর্গমূল সমান কত হবে? 784 এর বর্গমূল সমান হবে হচ্ছে 28। সো খুব সহজেই তুমি এভাবে মৌলিক উৎপাদকের মাধ্যমে কিন্তু বর্গমূল বের করতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া, সব সময় কি এভাবে মানে জোড়ায় জোড়ায় পাবো আমি? হ্যাঁ, যদি সংখ্যাটা পূর্ণবর্গ হয় তাহলে তুমি অবশ্যই জোড়ায় জোড়ায় পাবা। যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি জোড়ায় জোড়ায় পাবা না। সো এটা আরেকটা টেকনিক যে তুমি একটা সংখ্যা বুঝবা কিভাবে এটা পূর্ণবর্গ কিনা। সো তুমি এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবা। যদি দেখো যে লাস্টে যে মৌলিক উৎপাদকগুলো থাকবে সেই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যদি জোড়ায় জোড়ায় করতে পারো তাহলে সেটা পূর্ণবর্গ, আর যদি জোড়া না করতে পারো তাহলে সেটা পূর্ণবর্গ হবে না। তো মৌলিক উৎপাদকের মাধ্যমে এভাবে তুমি একটা সংখ্যার বর্গমূল বের করতে পারো। এখন আসি ভাগ প্রক্রিয়ায়। সো ভাগ প্রক্রিয়ায় তোমার এত কিছু করতে হবে না, ভাগ প্রক্রিয়াটা আরেকটু সহজ। সো ফার্স্টে তুমি কি করবা? 784 কে ভাগ করার চেষ্টা করবা। ঠিক আছে, কিভাবে ভাগ করবা? সো এখানে ভাগ জিনিসটা একটু আলাদা। তুমি এমন একটা সংখ্যা বের করবা, প্রথমে তো জোড়া করে নিতে হবে, ঠিক আছে? সো এই যে ডান দিক থেকে দুইটা অঙ্ক, দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া করবা। সো এখন দেখো দুইটা অঙ্ক নিয়েছি, এখন এখানে তো একটাই অঙ্ক, কি করবো আমি? তাহলে একটা অঙ্ক নিয়েই রাখবো আমি। সো আর জোড়া তো করতে পারতেছি না, উপায় তো নাই। যদি এখানে আরো সংখ্যা থাকতো, ধরো হচ্ছে 1784 আছে, তখন কি এই যে 84 কে জোড়া করতে একটা, 17 মিলে আর একটা জোড়া করতে। সো এভাবে জোড়া করবা বলতে উপরে জাস্ট দুইটা অঙ্ক পরপর দাগ দিবা। ওকে, দাগ দিলাম। এখন তুমি প্রথম যেই সংখ্যাটা আছে, কত আছে? 7। তো এখানে যদি একটা জোড়া থাকতো তাহলে তুমি পুরো জোড়াটাকে একসাথে কনসিডার করতা। সো আমার এখানে প্রথমেই হচ্ছে 7 আছে, 7 এর উপরে একটা দাগ আছে, তাহলে আমি 7 চিন্তা করবো। এখন চিন্তা করো এমন একটা সংখ্যা খুঁজে বের করো যেই সংখ্যাটাকে নিজের সাথে গুণ করলে 7 এর কাছাকাছি যায়। আবার বলতেছি, নিজের সাথে গুণ করলে 7 এর কাছাকাছি যায়। 7 এর চেয়ে বেশি যাওয়া যাবে না, ঠিক আছে? 7 এর একদম কাছাকাছি যেতে হবে, 7 এর চেয়ে বেশি যাওয়া যাবে না, বা 7 এর কম হইতে পারবে। তাহলে কত হইতে পারে? 3 3 এ 9 হয়ে যাচ্ছে, তাহলে 2 2 এ 4। ওকে, 2 2 এ কত হয়? 4, 2 2 4, আমরা এখানে 4 লিখলাম। 7 থেকে এবার 4 বিয়োগ করে দাও, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3। ঠিক আছে, এবার ডান দিকে, এই যে বাম দিকে তুমি এমন একটা সংখ্যা লিখবা যে সংখ্যাটা হবে হচ্ছে এখানে যে এই অংশটুকে কে আমরা হচ্ছে ভাগফল বলবো, বা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের অংশটুকু বলবো এখানে। সো এই যে 2 আছে না, এই 2 কে আমি ডাবল করে দেবো, 2 এর সাথে 2 গুণ করে দাও। 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4। এখানে তুমি 4 লিখবা। সো 7 থেকে 4 বিয়োগ করে 3 পেয়েছো না, এরপরে 8 আর 4 নামাই দাও। ঠিক আছে, একসাথে দুইটা সংখ্যা নামাবা। একসাথে কয়টা অঙ্ক নামাবা? দুইটা অঙ্ক নামাবা, কারণ দুইটা অঙ্কের উপরে তোমার দাগ দেওয়া আছে। ওকে, সো এবার
4-এর পাশে তুমি এমন একটা সংখ্যা চিন্তা করো যে সংখ্যাটা বসাইলে তোমার ধরো এখানে তুমি 1 বসাইছো, তার মানে হচ্ছে 41 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 41-এর সাথে তুমি 1 গুণ করবা, গুণ করে চিন্তা করো যে এই সংখ্যাটার কাছাকাছি যাওয়া যায় কিনা। সো 41 হইলে তো হচ্ছে না, তাহলে অবশ্যই আমার কি নিতে হবে, একটু বড় নিতে হবে। 41 একে 41 হয়। সো এটা গেস করার একটা টেকনিক হচ্ছে, তুমি দেখো এখানে একটা অঙ্ক আছে, এখানে দুইটা অঙ্ক আছে, তাই না? তো 4-এর সাথে কত গুণ করলে তুমি 38-এর কাছাকাছি যায়, এটা চিন্তা করো। 4 8 32, 4 নং 36, সো 9 গুণ করলে কাছাকাছি যায়। সো আমি একটু 9 গুণ করে দেখি, যদি আমি 9 গুণ করি দেখো কত হয়, 9 9 81, 9 4 36, আহ এটা 36-এর সাথে আবার যদি 8 গুণ করে তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? 36 আর 8 কত হয়, 42, সো 421 হয়ে যাচ্ছে। সো এটা একটু বেশি হয়ে যাচ্ছে 384 এর চেয়ে, তাহলে 9 নেওয়া যাবে না, কত নিতে হবে তাহলে, 8 নিতে হবে। সো এভাবে তুমি গেস করবা। তাহলে 8 যদি নেই এখানে, তাহলে 48-এর সাথে 8 গুণ করলে কত হয়। সো এখানে যেহেতু 8 বসাইছো, তোমার ভাগফলের এই অংশেই একটা 8, এই অংশে একটা 8 বসাই দিবা। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 4 32 আর 6 38। দেখো এবার কিন্তু মিলে গেছে, তাহলে কত, ভাগশেষ শূন্য, তার মানে ভাগফল 28। আর যেটা তুমি এখানে ভাগফল আকারে পাইছো এটাই হচ্ছে বর্গমূল, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার বর্গমূল। তাহলে বর্গমূল কত, বর্গমূল হচ্ছে 28, 784 এর বর্গমূল 28। সো আমরা দুইটা পদ্ধতি দেখলাম, একটা সংখ্যার বর্গমূল বের করার, ভাগ প্রক্রিয়া এবং কিভাবে বর্গমূল বের করতে হয় সেটাও দেখলাম, এবং মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয় সেটাও দেখলাম। এরপরে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এখানে তোমাদের উত্তরটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে দেওয়া আছে। ওকে, সো এরপরে 100 থেকে 400 এর মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা আছে, সো এইটা বের করতে হবে। সো আমি বলবো এটা তোমরা একটু নিজেরা করবা প্রথমে, ঠিক আছে? তোমরা এটা নিজেরা চেষ্টা করবা। আমরা আগামী পর্ব এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? আগামী পর্বটা আমরা এই প্রশ্নের সলিউশন থেকে স্টার্ট করব, দেন আমরা বর্গ সংখ্যার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। সো ওই বৈশিষ্ট্যগুলো অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে তোমাদের জন্য, কারণ ম্যাথ অলিম্পিয়াডে আসলে ওই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। সো বর্গ সংখ্যার বেসিক আইডিয়া মোটামুটি সবারই থাকে, বাট বৈশিষ্ট্যগুলো অনেকে আমরা জানি না। সো বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। সো ওই বৈশিষ্ট্যগুলো থেকে কিভাবে ম্যাথ অলিম্পিয়াডে প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নগুলো, স্যাম্পল কোশ্চেনগুলো নিয়েও তোমাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।